দেখ, যে অঙ্কটা পাঠিয়েছি সেটা একটা কনসাইনমেন্টের সামস, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, সিইউ বিকম অনার্স 2015, 2015 সালে সিইউ বিকম অনার্সের অঙ্ক। তাই অঙ্কটা আমরা করব কনসাইনমেন্ট করার জন্য। তার আগে একটি ইন ব্রিফ কনসাইনমেন্টটা বলি যে হোয়াট ইজ কনসাইনমেন্ট। ধরো কোনো একজন সেলার যে কিনা কলকাতায় রয়েছে, কলকাতার একজন সেলার, সে বিজনেস করতে চাইছে বম্বে। কলকাতার একজন সেলার যে বিজনেস করতে চাইছে বম্বেতে, কিন্তু সে কলকাতায় থেকে বিজনেসটা করবে। যদি কলকাতায় থেকে সে বিজনেস করে তাহলে তার একজন লোক দরকার যে বম্বেতে তার বিজনেসটাকে টেক কেয়ার করবে, বম্বেতে যে বিজনেসটাকে দেখভাল করবে। এই যে কলকাতায় থেকে একজন সেলার তার বম্বে বিজনেসটাকে দেখভাল করছে, এই সিস্টেমটাকে বলা হয় কনসাইনমেন্ট। যদি কলকাতার সেলার হয় আর যদি বম্বেতে বিজনেস হয়, এ কিন্তু বায়ার নয়, এ সেলার। বাট বম্বেতে যে আছে সে বায়ার নয়, সে একজন এজেন্ট, সে একজন বিজনেসের এজেন্ট। তার সাথে কলকাতার সেলারের রিলেশন হচ্ছে শুধুমাত্র কমিশনের। কলকাতার সেলার প্রোডাক্ট বম্বের এজেন্টকে পাঠাবে, বম্বের এজেন্ট বম্বেতে প্রোডাক্টটাকে বিক্রি করবে, বিক্রি করে সেই রেমিটেন্সটা কলকাতার সেলারকে পাঠিয়ে দেবে। এই যে কাজটা অ্যাজ আ এজেন্ট বম্বে থেকে সেই পার্সন করছে, তার বিনিময়ে সে কমিশন পাবে। এখানে কলকাতার এই সেলারকে বলা হয় কনজাইনর, আর যে গুডসটা রিসিভ করছে তাকে বলা হয় কনজাইনি। So consignment is a written relationship between consignor আর consignee. Consignor গুডসটাকে রেডি করে কার্গোতে তুলে দেবে, কনজাইনি গুডসটাকে প্রথমে রিসিভ করবে। কনজাইনার গুডসটাকে তুলে দেওয়ার সময় কিছু খরচা কনজাইনারকে করতে হয়। অ্যাজ এক্সাম্পল, ইন্স্যুরেন্স, ফ্রেইট। আবার যখন এই কার্গোটা গিয়ে বম্বেতে পৌঁছাচ্ছে কলকাতা থেকে, সেইখানে কনজাইনিকে আনলোডিং এক্সপেন্সেস বিয়ার করতে হয়, গোডাউনে গিয়ে প্রোডাক্টটা রাখতে হয়, গোডাউন রেন্ট বিয়ার করতে হয়, কোনো কোনো সময় সেলিং এক্সপেন্সেস বিয়ার করতে হয়। বিজনেসটা কনজাইনরের, তাই কনজাইনার যে এক্সপেন্স করবে সেটা কনজাইনারই পে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কনজাইনি যখন কোনো এক্সপেন্স করছে তখন সেটা ধরে নিতে হবে কনজাইনি কনজাইনারের বিহাফে এক্সপেন্সটা করছে, বিকজ কনজাইনির এই বিজনেসের সাথে কোনো ওনারশিপ রিলেশন নেই। কনজাইনি যদি কোনো এক্সপেন্স করে থাকে, সেই এক্সপেন্স কনজাইনি কনজাইনর কনজাইনিকে দিয়ে দেবে। আইদার কনজাইনি করবে থ্রু কনজাইনার্স অ্যাকাউন্ট, কনজাইনার ডাইরেক্ট দিয়ে দেবে, অথবা কনজাইনি করবে ফাইনাল রেমিটেন্স মিটআপের সময় অ্যাড্রেস হয়ে যাবে। কনজাইনিকে কমিশন দেওয়া হয়। কমিশন দু রকমের হয়, আমরা এর আগেও বলেছি, বিকজ এটা আমাদের থার্ড বা ফোর্থ ক্লাস কনসাইনমেন্টের, যে কনজাইনি দু রকম কমিশন পায়। একটা হচ্ছে অর্ডিনারি কমিশন, আর একটা হচ্ছে ডেল ক্রেডিয়ার কমিশন। এই যে ডেল ক্রেডিয়ার কমিশন কনজাইনি পাচ্ছে, কনজাইনিকে ডেল ক্রেডিয়ার কমিশন দেওয়া হয়
এক্সট্রা রিস্ক নেওয়ার জন্য। এক্সট্রা রিস্ক, এক্সট্রা রিস্ক মিন্স ক্রেডিট সেল। যে কনসাইনি যদি রিস্ক নিয়ে প্রোডাক্টটাকে বিক্রি করতে পারে, তাহলে কনসাইনিকে আমি একটা এক্সট্রা কমিশন দেব, দ্যাট ইজ ডেল ক্রেডিয়ার কমিশন। রিস্ক নিয়ে প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমার ব্যাড ডেট হওয়ার একটা চান্সেস বেশি। যদি রিস্ক এবং ডেল ক্রেডিয়ার কমিশন এই গল্পটা অঙ্কে না দেওয়া থাকে, তাহলে বিজনেসের সমস্ত রেসপন্সিবিলিটি কনসাইনরের, তাই ব্যাড ডেপ্টের এক্সপেন্সটা কনসাইনারই দিয়ে দেবে। কিন্তু কনসাইনর যদি কনসাইনিকে বলে দেয় যে তোমাকে আমি এক্সট্রা এক্সপেন্স দেব, এক্সট্রা কমিশন দেব, তুমি রিস্ক নাও, তো সেইখানে রিস্ক নিতে গিয়ে যদি কোনো রকম ব্যাড ডেপ্ট হয়, সেই ব্যাড ডেপ্টের কোনো দায় কনসাইনর নেবে না। কনসাইনর ডেল ক্রেডিয়ার কমিশনটা তাকে দিয়ে দেবে, তখন কিন্তু কনসাইনিকে ব্যাড ডেপ্টের রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা একটা মাথায় রাখার জিনিস। সেকেন্ড থিং, কনসাইনর রেকারিং কোনো এক্সপেন্সেস করে না। রেকারিং আর নন রেকারিং এই শব্দ দুটোর অর্থ হচ্ছে যে এক্সপেন্সকে বারবার করতে হয়, সেভারাল টাইমস করতে হয়, তাকে বলা হয় রেকারিং এক্সপেন্সেস। আর যে এক্সপেন্সেস ওয়ান টাইম করা হয়, তাকে বলা হয় নন রেকারিং এক্সপেন্সেস। কনসাইনার যখন একবার মাল পাঠায়, ওই পার্টিকুলার মালটার জন্য বিজনেস ইজ আ গোয়িং কনসেপ্ট। তাই কনসাইনার বারবার মাল পাঠাবে, কনসাইনি বারবার রিসিভ করবে, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, ইটস আ বিজনেস। বাট ফর আ পার্টিকুলার প্রোডাক্ট, consignor pay one time, because when a consignor just ready for the shipment, consignor pay করছে freight, করতে পারে কোনো ইন্স্যুরেন্স চার্জেস, করতে পারে কোনো লোডিং চার্জেস, but these charges charged one time for the particular product. But কনসাইনি যখন রিসিভ করছে, সেই রিসিভ করার সময় কনসাইনি কিন্তু দু ধরনের এক্সপেন্সেসই করে থাকে, রেকারিং এক্সপেন্সেসও করে থাকে, নন রেকারিং এক্সপেন্সেসও করে থাকে। এক্সাম্পল, কনসাইনি আনলোড করছে, ইট ইজ আ নন রেকারিং। বাট গোডাউন রেন্ট দিচ্ছে, এই একটা গুডস এর জন্য তাকে 2 মাস বা 3 মাস গোডাউন রেন্ট দিতে হতে পারে। এই একটা গুডস এর লটের জন্য তাকে বারবার সেলিং এক্সপেন্সেস করতে হতে পারে ফর আ পার্টিকুলার গুডস। এই গুড এক্সপেন্সেস কে বলা হয় রেকারিং এক্সপেন্সেস। তাহলে কনসাইনি দু রকম এক্সপেন্সেসই করে, রেকারিং এক্সপেন্সেসও করে, নন রেকারিং এক্সপেন্সেসও করে। আমরা যখন সামস করব, আমাদেরকে দুটো বই করতে হয়। ইন দ্য বুকস অফ কনসাইনর, তার রেসপেক্টে একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আমরা করব। আবার ইন দ্য বুকস অফ কনসাইনি, তার রেসপেক্টেও একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আমরা করব। আগে আমরা শিখব ইন দ্য বুকস অফ কনসাইনর, তার রেসপেক্টে আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। দেন আমরা যখন একটু প্রো হব, ইন দ্য বুকস অফ কনসাইনি, তার রেসপেক্টে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। যদি আমরা এই অঙ্কটাকে দেখি, পার্টিকুলারলি অঙ্কটা যেটা সিইউ বিকম অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম অনার্স 2015, বিকে ট্রেডার্স অফ কলকাতা consign goods costing 75,000 to রমেশ ট্রেডার্স। তাহলে কনসাইনর হচ্ছে বিকে ট্রেডার্স আর কনসাইনি হচ্ছে রমেশ ট্রেডার্স। Consignor belongs from Kolkata, consignee from Patna. So Ramesh
from Patna. Next, the goods costing 75,000, the goods value 75,000. The invoice was made so as to show a profit 33 1/3% on cost. That means যখন কনজাইনিকে গুডসটা পাঠিয়েছে, সে কিছুটা প্রফিট অ্যাড করেই পাঠিয়েছে। সেই প্রাইসেই সে বিক্রি করতে পারে বা সে এক্সট্রা প্রাইসেও বিক্রি করতে পারে, সেটা তাদের মধ্যে কোনো ভার্বাল বা রিটেন কমিউনিকেশন হয়েছে। গুডসটা কনজাইনার যখন কনজাইনিকে পাঠিয়েছে তখন 75,000 the cost of the particular goods and the load is 33 1/3% or 1/3. 33.13% কে বলা হয় 1/3. So either 33 1/3% or 1/3 load means profit on cost চার্জ করে পাঠানো হয়েছে। BK Traders paid 900 as carriage, 1400 as freight and insurance. So BK Traders 900 1400 এই এক্সপেন্স গুলো গুডস পাঠানোর সময় করেছে। নেক্সট, goods costing 7500 were destroyed while in transit and the insurance company admitted the full claim. মাঝপথে goods loss in transit, loss in transit 7,500, goods in between the time 7,500 টাকার গুডস নষ্ট হয়ে গেছে। Ramesh Traders in Patna paid 600 as carriage and 800 as godown rent. তাহলে কনজাইনি 600 800 এই কস্ট গুলো সে খরচ করেছে। 2/3 of the goods received by Ramesh Traders were sold by them at invoice price. রমেশ ট্রেডার যে পরিমাণ গুডস রিসিভ করেছে, তাহলে কনসেপ্টটা হচ্ছে 75,000 অ্যামাউন্টের গুডস সেন্ড করা হয়েছিল, তাহলে রিসিভ 75,000ই করবে না, কারণ কিছুটা গুডস মাঝ রাস্তায় লস ইন ট্রানজিট হয়েছে। তাই যে পরিমাণ গুডস রিসিভ করেছে সেই গুডসের, যে পরিমাণ গুডস রিসিভ করেছে সেই পরিমাণ গুডসের মধ্যে 2/3 ইনভয়েস প্রাইসে সেল করা হয়েছে, যে ইনভয়েস প্রাইস কনজাইনর রেডি করে কনজাইনিকে পাঠিয়েছিল। 2/3 of the goods received by the Ramesh Trader were sold by them at invoice price. Ramesh Trader sent a check to BK Trader for the sale proceed after deducting the expenses incurred by them and the commission due to them. BK Trader কে Ramesh Trader একটা চেক পাঠিয়েছে, বিকজ কনজাইনি প্রোডাক্টটা বিক্রি করেছে, সেলারদের কাছ থেকে যারা গুডস কিনেছে বায়ারদের কাছ থেকে রমেশ ট্রেডার টাকাটা রিসিভ করেছে, রিসিভ করে একটা চেক বিকে ট্রেডার কনজাইনরকে পাঠিয়েছে সমস্ত এক্সপেন্সেস এবং তার যত কমিশনস পাওনা ছিল সেগুলোকে ডিডাক্ট করে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট পাঠিয়ে দিয়েছে। Ramesh Trader was entitled to ordinary commission 7.5, Del Credier commission 2.5 on sales. Ramesh Trader 7.5% ordinary and 2.5% Del Credier. দুটো কমিশনের জন্য সে এন্টাইটেল ছিল অন সেলস।
তাহলে যত টাকা সে সেলস করেছে সেই সেলসের উপর 7.5% পাবে সে অর্ডিনারি কমিশন, আর 2.5% সে পাবে ডেল ক্রেডিয়ার কমিশন। তারপরে বলেছে শো দ্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ বিকে ট্রেডার্স। তার মানে ইন দ্য বুকস অফ কনসাইনর আমাকে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা করতে হবে। তাহলে আমাকে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করতে হবে। সেই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করতে গিয়ে আমাকে ভ্যালু অফ আনসোল্ড স্টক, ভ্যালু অফ লস ইন ট্রানজিট প্রথম বার করতে হবে, ভ্যালু অফ গুডস রিসিভড বাই দ্য কনসাইনি বার করতে হবে, the actual amount that consignor received as a full and final settlement by the consignee সেটাও আমাকে বার করতে হবে, এবং হিডেনলি যদি কিছু আনসোল্ড স্টক এখানে পড়ে থাকে সেই আনসোল্ড স্টক গুডস এর ভ্যালুয়েশনও আমাকে এই সামসে করতে হবে। তাহলে একটা সামসের মধ্যে এতগুলি ইমপ্লিকেশনস আমাকে করতে হবে একটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টের নাম কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ কনসাইনর। দ্যাট মিন্স কনসাইনারের রেসপেক্টে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা আমি এখানে করব, কনসাইনরের রেসপেক্টে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা আমি করব, সেটাই হচ্ছে ইন দ্য বুকস অফ কনসাইনর কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা যদি এটাকে মুছে দিই তাহলে জিনিসটা কিরকম হবে। In the books of BK Traders, consignment account simple ledger account, both side debit credit, particulars amount, particulars amount. First, goods sent to consignment, goods sent to consignment. এবার কোশ্চেনটা হচ্ছে এই ধরনের কনসাইনমেন্ট সামস আমরা এর আগে যখন 3-4টে ক্লাস কনসাইনমেন্টের উপর করেছিলাম আমরা কোনো ইনভয়েস প্রাইসে কনসাইনমেন্ট করিনি, আমরা কস্ট প্রাইসে কনসাইনমেন্ট করেছি। এখানে যা ফার্স্ট সাম যেটা আমরা ইনভয়েস প্রাইসে কনসাইনমেন্ট করতে চলেছি। ইনভয়েস প্রাইসে কনসাইনমেন্ট মানে কনসাইনর তার কস্ট প্রাইসের সাথে একটা প্রফিট বা লোড অ্যাড করে কনসাইনিকে পাঠিয়েছে। তো আমাদেরকে পুরো অ্যাকাউন্টটা ইনভয়েস প্রাইসেই মেইনটেইন করতে হবে, অপোজিট দিকে তার লোডটাকে দেখি। তার মানে অ্যাকচুয়ালি আমরা প্রথমে এতদিন করে এসেছি টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, এটা আমরা এতদিন করে এসেছি টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। এতদিন আমাদের একটাই প্রাইস থাকতো কস্ট প্রাইস, এখানে প্রোডাক্টের কস্ট প্রাইস হচ্ছে 75,000, যদি ইনভয়েস না বলা থাকতো লোড না দেওয়া থাকতো আমি এখানে 75,000 লিখে দিতাম, বা যেহেতু এখানে লোড দেওয়া আছে তাই 75 লিখতে পারবো না, প্রফিট যোগ করে লিখতে হবে। তাহলে 75,000 হচ্ছে কস্ট, আর আমাকে বলা ছিল 1/3 অন কস্ট হচ্ছে প্রফিট। 75 এর 1/3 মানে 25, তাহলে 75 প্লাস 25 1 lakh। তাহলে the invoice price of the goods 1 lakh rupees, but ঠিক সাথে সাথে সাইমালটেনিয়াসলি এর লোড ক্যান্সেল করতে হবে ঠিক অপোজিট দিকে। যদি আমি এর ভ্যালুটাকে কমাতে চাই তাহলে এর অপোজিট দিকে পোস্টিং করতে হবে, ঠিক এই দিকে। কি বলে লিখবো? বাই গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, বাই goods sent on consignment।
অনলি লোড, ব্র্যাকেটে লিখে রাখতে পারো লোড, জাস্ট অনলি লোডটা আমরা ক্যান্সেল করলাম। ইনভয়েস প্রাইস অঙ্ক করতে বলেছে, এখানে 1 লাখ টাকায় লিখলাম আর এইদিকে 25,000 লিখে আমি লোডটাকে ক্যান্সেল করে দিলাম। নেক্সট থিং, কনসাইনর। কনসাইনর যে যে এক্সপেন্স করেছে প্রত্যেকটা এক্সপেন্সকে আমাকে লিখতে হবে। তা কনসাইনার যদি এক্সপেন্স করে তাহলে কনসাইনার নিজের অ্যাকাউন্টে নিজেই টাকা দিয়ে এক্সপেন্স করেছে, consignment account debit to cash or bank, so your choice. I always prefer bank, so to bank account. To bank bole carriage 900, freight 1400, carriage 900, freight 1400. If you add this to 2300. Next, কনসাইনি খরচ করেছে কিছু টাকা on behalf of consignor, so it is a expense of consignor, it is a expense of BK Traders, but here BK Traders doesn't pay directly, that's why you don't write to cash or to bank. To cash or to bank means this account holder pay that expenses directly. So this is the example of direct expense paid by BK Traders directly. But the expense which is borne by the consignee, the expense which is borne by the consignee is not directly charged in the hands of consignor. That's why you write here the name of the consignee, to Ramesh Traders account, to Ramesh Traders account. Ramesh Trader এখানে পে করেছে, BK Trader Ramesh Trader কে টাকাটা দেবে, so the journal is that consignment account debit to Ramesh account. রমেশ কি কি পাবে? ক্যারেজ পাবে, গোডাউন রেন্ট পাবে, এই দুটো রমেশ খরচা করেছে। আর রমেশ আরো দুটো জিনিস পাবে, নরমাল কমিশন পাবে, ডেল ক্রেডিয়ার কমিশন পাবে, যেটা রমেশ খরচা করেনি বাট এটা রমেশের রাইট, এটাই রমেশের ইনকাম। সো চারটে জিনিস এখানে আসবে, ক্যারেজ 600, গোডাউন রেন্ট 800, ordinary commission 7.5%, ordinary commission 7.5%, on what? 7.5% on sale, এখনো ওয়েট করেছে। ডেল ক্রেডিয়ার কমিশন 2.5% on sale, তো এখানে অ্যামাউন্টটা সামেশন অফ দিস 4 এখানে চলে আসবে। নেক্সট, গুডস, রাস্তায় কিছু নষ্ট হয়েছে, অ্যাবনরমাল লস, তাহলে আগে আমাকে ভ্যালুয়েশন অফ অ্যাবনরমাল লস করতে হবে, ভ্যালুয়েশন অফ অ্যাবনরমাল লস করতে হবে। আর এখানে বলা হয়েছে 7500, মানে 7500 টাকার গুডস নষ্ট হয়েছে। তা প্রথমত সেটা তার কস্ট প্রাইস, আমরা মেনটেন করছি ইনভয়েসে, আমাদের সেদিকে প্রথম লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড, একটা জিনিস ভালো করে বুঝবে, যখন গুডসটা নষ্ট হলো সেই সময় কিন্তু গুডসটার জন্য শুধু গুডসের কস্ট ইনভলভ ছিল না। আমি একটা গুডস, একটা বাল্ক গুডস আমি জাহাজে করে পাঠাচ্ছি,
গুডসটা জাহাজে তোলার আগে অবধি গুডসটার ভ্যালু ছিল 1 লাখ টাকা, কিন্তু জাহাজে তোলার সময় আমি গুডসটার জন্য যদি কোনো অ্যাডিশনাল এক্সপেন্সেস করে থাকি, that expenses must be added with the value of that good. So আমরা যখন ভ্যালুয়েশন বের করব লস ইন ট্রানজিট, তখন কনসাইনর যা যা এক্সপেন্সেস করেছে ওই গুডসটার জন্য প্রত্যেকটা এক্সপেন্স প্রপোর্শনেটলি অ্যাড হবে, যদি না পুরো গুডসটা ডিস্ট্রয় হয়ে থাকে। আবার যদি এটা এরকম হতো যে গুডসটা কনসাইনির গোডাউনে নষ্ট হয়েছে, সো at the date, at the point of the abnormal incidence, ওই দিন অবধি যা যা খরচা হয়েছে, যদি তার আগে কনসাইনিও কোনো খরচা করে থাকে ওই গুডসটার উপরে, সেই কস্টটাও ওই কস্টের মধ্যে আসবে। তাই জন্য আমাদের এখানে আলাদা করে ভ্যালুয়েশন অফ লস ইন ট্রানজিট বার করতে হবে। তো আমরা যদি অ্যাবনর্মাল লস ইন ট্রানজিট বার করি, calculation loss in transit. So first, original cost. Original cost of the goods. $7,500. এটা অঙ্কে given. Original cost of the goods 7,500. Add proportionate non-recurring expenses by the consignor. Actually, the consignor pay 2,300 for the entire amount of goods. The cost of the goods 75,000. So if a consignor paid 2,300 for the cost of the goods 75,000, so what will be the proportionate amount for 7,500? So just simple unitary method, 2,300 into 7,500 by 7,500. That comes to 30. So if you add this 2, 7, 7, 30. Cost of goods destroyed. But আমরা এখানে cost of the goods লিখতে পারবো না, কারণ আমরা একটা অ্যাকাউন্টস মেইনটেইন করছি ইনভয়েস প্রাইসে। আমাদের ইনভয়েস প্রাইসে এই গুডসটার ভ্যালুয়েশন লিখতে হবে এবং অপোজিট সাইডে লোড ক্যান্সেল করতে হবে। জিনিসটা বোকা বোকা হলেও আমাদেরকে এই অ্যাপ্রোচটাই ফলো করতে হবে, বিকজ এটাই অ্যাকাউন্টস এর নিয়ম, যে একটা কোনো অ্যাকাউন্টসে তুমি দু রকম অ্যাপ্রোচ ইউজ করতে পারবে না। তো নিশ্চয়ই আমার লোড দিস এক্সপেন্সেস এর উপর হবে না, লোড ছিল 1/3 অন কস্ট। সো যে প্রোডাক্টটা নষ্ট হয়েছে তার কস্ট ছিল 7,500, তাহলে তার 1/3 হচ্ছে 2,500। সো অ্যাড লোড 7,500 into 1/3, 2,500. So 10,730. 230. 7,230. So by abnormal loss 10,230, and simultaneously we must write 2 abnormal loss load 2,500. Clear? Fine. Next, calculation the original cost of goods
গুডস আনসোল্ড। আমি বলেছিলাম 3-4টে জিনিস আমাদের বার করতে হবে। রাস্তায় কতটা গুডস নষ্ট হয়েছে, কতটা গুডস আনসোল্ড অবস্থায় পড়ে আছে, এবং গুডস বিক্রি করে কত টাকা কনজাইনরকে পাঠিয়েছে। তো প্রথমটা আমরা করেছি 1। 2 তে আমাদের করতে হবে গুডস কতটা আনসোল্ড রয়েছে, কনজাইনির কাছে কতটা গুডস আনসোল্ড আছে। The original cost calculation of unsold stock, calculation of unsold stock. Original cost 7500, আমরা কোন স্টেপ জাম্প করব না। 7500 হচ্ছে আমার অরিজিনাল কস্ট, লেস গুডস destroyed 7500, so goods received by consignee, 75,000 value goods, 75,000 value goods পাঠিয়েছিল, 7500 রুপিজের গুডস নষ্ট হয়েছে। সবকটা আমরা কিন্তু কস্টে কম্পেয়ার করছি, কস্ট ইনভয়েস করা যাবে না। তাহলে কনজাইনি কত কস্টে গুডস রিসিভ করেছে? 67,500। 67,500 এর গুডস কনজাইনি রিসিভ করেছে। As per our problem, the 2/3 of the received goods sold by the consignee, তাহলে এই ভ্যালু 2/3 কস্টের গুডস কনজাইনি সেল করেছে, so less sold by consignee 2/3, so the 2/3 of this 45,000. So unsold stock at cost. Always remember, unsold stock at cost 22,500. Unsold stock at cost 22,500. এবার unsold stock in the hands of consignee, because this is only the value of cost, but এটা তো অ্যাকচুয়াল কস্ট নয়। এর উপর কনজাইনারের এক্সপেন্স হয়েছে, এর উপর কনজাইনির এক্সপেন্স হয়েছে, এর উপর অনেক ভ্যালুয়েশন হয়েছে। এটা হচ্ছে অনলি দ্য কস্ট, রাইট? Add proportionate consignor's expenses, proportionate consignor's expenses. Consignor 2,300 খরচ করেছিল for the goods costing 75,000, and here the goods unsold 22,500. So 2,300 into 22,500 divided by 75,000, 200. হবে না।
তাই ভাবি দেখে কিরকম একটা লাগলো। 690 690 so 22,500 plus 690 23,190 next add loading এর উপর লোড অ্যাড করতে হবে কারণ এটা কস্ট। এবার লোড নিশ্চয়ই 23,190 এর উপর হবে না কারণ দিস ইজ দ্য ফিগার cost plus other expenses. Load always on cost, only the cost. So add load 1/3 on 22,500. 7,500. $30,690. Clear? Hello, Yogdi. 30,690. Fine. তাহলে আমার ভ্যালু অফ আনসোল্ড স্টক কিছুটা অবধি করতে পারলাম, কিন্তু এটা কি ঠিক হলো? ভালো করে অঙ্কটা পড়ো। অঙ্কে লেখা আছে রমেশ ট্রেডার sold 2/3 of the goods of receipt, but Ramesh trader paid 600 as carriage and Ramesh trader paid 800 as go down rent. এখানে গোডাউন রেন্ট একটা রেকারিং এক্সপেন্সেস, বাট দ্য ক্যারেজ ইজ নন রেকারিং। গোডাউন রেন্ট হচ্ছে রেকারিং, ক্যারেজ হচ্ছে নন রেকারিং। যদি সেলিং এক্সপেন্সেস থাকতো তাহলে সেটাও রেকারিং। বলা হয় যে কোনো আনসোল্ড স্টক রেকারিং এক্সপেন্সেস ধরা হয় না। কনসাইনারের এক্সপেন্সেস যেহেতু নন রেকারিং, তাই কনসাইনারের এক্সপেন্সেস কে ধরা হয়। কিন্তু যে ক্যারেজটা আমি করেছি, আনলোডিং ক্যারেজ, সেই ক্যারেজটা কিন্তু ধরা উচিত। যদি তুমি অঙ্কে ধরো তাহলে লিখে দেবে যে ক্যারেজটা আমরা নন রেকারিং অ্যাজাম্পশন নিয়েছি। নন রেকারিং অ্যাজাম্পশন নিলে তবেই আমি প্রপোর্শনেটলি ধরতে পারবো। এখানে আমি দুটোর মধ্যে কোনোটাই ধরছি না, কারণ আমি দুটোই অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি এটা রেকারিং। যে প্রোডাক্ট বিক্রি করব সেই প্রোডাক্টের উপরই আমি ওই এক্সপেন্সেসটা করেছি, পাতি লজিক। আনসোল্ড স্টকের উপর আমি কোনো এক্সপেন্সেস করিনি। দিস ইজ মাই অ্যাজাম্পশন। যেহেতু অঙ্কে ক্লিয়ারলি বলে দেওয়া নেই, যদি ক্লিয়ারলি বলে দেওয়া থাকতো তাহলে আমি নিতে বাধ্য হতাম। লজিকটা হচ্ছে যদি এমন এক্সপেন্সেস হয়ে থাকে যেটা এই গুডসটার উপর করা হয়েছে, তাহলে সেই এক্সপেন্সেসটাকে আমাকে নিতেই হবে, নো ফার্দার অপশন। আমি এখানে নিলাম না, তাই আমার কাছে আমি ধরে নিয়েছি এটার উপর এক্সপেন্সেসটা করা হয়নি। তাহলে দুটো জিনিস আমরা বার করলাম। 3 নম্বর জিনিসটা আমাদের বার করতে হবে যে কনসাইনি কত টাকায় গুডসটা বিক্রি করেছে। তা কনসাইনি 45,000
টাকার গুডস বিক্রি করেছে, কনজাইনি 45,000 টাকার গুডস বিক্রি করেছে ইনভয়েস প্রাইস। এখানে ইনভয়েস প্রাইস হচ্ছে কস্ট প্লাস 1/3 অন কস্ট। তাহলে কোনো কস্ট যদি 45,000 হয় তাহলে 45,000 এর উপর 1/3 মানে 60,000, মানে অ্যাড করে ডাইরেক্ট 45,000 এর উপর 1/3 হচ্ছে 15,000, 45 প্লাস 15 60,000। তাহলে আমরা লিখে দিচ্ছি বাই রমেশ অ্যাকাউন্ট $45,000 plus 15,000, that comes 60,000. Next, buy stock on consignment. Buy stock on consignment. Buy stock on consignment means unsold stock 30,690, এবং এই 30,690 ফিগারটা with load, this is the invoice price and the load is 7500। তো আমাদেরকে অপোজিট ডিরেকশনে স্টক ক্যান্সেল করতে হবে। টু স্টক অন কনসাইনমেন্ট ব্র্যাকেটে লোড 7500 হলো। এবার আমার পড়ে রইল দুটো জিনিস, অর্ডিনারি কমিশন 7.5% and ডেল ক্রেডিটের কমিশন 2.5% অন সেলস। আমার সেলস ভ্যালু 60,000, সো 60,000 এর উপর 7.5, 60,000 এর উপর 7.5 করো, 60,000 এর উপর 7.5 4,500 and 2.5 1,500, 600 plus 800 plus 4500 plus 1500 7400। আমার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট করা ডান। এবার লেজারে টোটালিং, এই সাইডটা বড় হবে 25,000 plus 10,000 230 plus 60,000 plus 30,000 690, 1,25,920। $1,25,920 minus 1 lakh minus 2300 minus 2500 minus 7400 minus 7500 6220 6220 to profit and loss on consignment, to profit or loss on consignment। হলো। সো দিস ইজ আমাদের টোটাল কনসাইনমেন্ট অ্যাকাউন্টস, যেখানে আমরা এই দিকগুলোতে কনজাইনারের এক্সপেন্সেস গুলোকে করেছি, এই দিকগুলোতে কনজাইনারের ইনকাম গুলোকে করেছি, যদি সহজ কথায় আমি ভাবি, কারণ এগুলো কনজাইনার গুডস পাঠিয়েছে, কনজাইনারের রেসপেক্ট এগুলো আউটফ্লো, কনজাইনার রেসপেক্ট ইনফ্লো, আউটফ্লো ইনফ্লো, দিস ইজ দ্য প্রফিট। এই হচ্ছে আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ইনভয়েস প্রাইস মেথডে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। আমাদের একটা কনসাইনমেন্ট বাকি থাকছে, দ্যাট ইজ হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস কনসাইনমেন্ট। এটা আমরা নেক্সট ক্লাসে